স্তরের শিক্ষা নিয়ে দেখব। স্কুল শিক্ষাকে আগে যেটা ছিল পুরনো যে 10+2 এর পরিবর্তে 5+3+3+4 এই কাঠামোই নিয়ে আসা হলো। অর্থাৎ পুরনো শিক্ষা কাঠামোই ছিল 12 বছরের শিক্ষা, আর এখানে হলো 15 বছরের শিক্ষা। তাহলে কি রয়েছে 15 বছরের মধ্যে? এই যে আমি একটা টার্ম ইউজ করছিলাম যে ফাউন্ডেশনাল স্টেজ। ফাউন্ডেশনাল স্টেজটা কি? এটা তো এর আগে পর্যন্ত কোনো জায়গাতে ছিল না। এই নামকরণটা ছিল না, বিষয়টা ছিল অঙ্গনওয়াড়ি বা যেটাকে প্রি প্রাইমারি স্কুলিং বলা হচ্ছে। ওইখানে 3 বছর শিশুরা পড়াশোনা করবে। কোন বয়স থেকে? তা শিশুর যখন 3 বছর বয়স, সেই 3 বছরে সে অঙ্গনওয়াড়িতে ভর্তি হবে। তার যখন 6 বছর বয়স হয়ে যাবে তখন সে অঙ্গনওয়াড়ি থেকে বেরিয়ে যাবে, দেন ক্লাস 1-এ ভর্তি হয়ে যাবে। তাহলে এই যে প্রথমত যে 5 বছর বলা হলো, তাহলে এই 3 বছর যেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকবে, আর পরবর্তী 2 বছর 1 এবং 2 অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণী মিলিয়ে টোটাল হচ্ছে 5 বছর। প্রিপারেটরি স্টেজ যেখানে বলা হয়েছে কত? 3 বছর হবে। তাহলে এই স্টেজটা হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 3, 4, 5। ওকে, যেখানে শিক্ষার্থীর বয়স হবে 8 থেকে 11। এবং মিডিল স্টেজে থাকবে, আগেরটা 5 পর্যন্ত হয়ে গেছে, এখানে তাহলে 6, 7, 8 পরবর্তী 3 বছর, যেখানে শিক্ষার্থীর বয়স দাঁড়াবে 11 থেকে 14 পর্যন্ত। এরপর সেকেন্ডারি স্টেজ। এই সেকেন্ডারি স্টেজে একদম 9 থেকে 12 পর্যন্ত, 9, 10, 11, 12 4 বছর। তাহলে 5+3+3+4 ম্যাচ করলো। তাহলে এই হচ্ছে সিস্টেম যেখানে শিক্ষার্থীর বয়সটা দাঁড়াবে 14 থেকে 18 বছর। তাহলে 3 থেকে 18 পর্যন্ত শিক্ষার্থীকে শিক্ষাঙ্গনে বাড়তির অন্তর্ভুক্ত করার যে প্রয়াস, তার প্রেক্ষিতে এই কাঠামো তৈরি করা হলো। এখানে বলে রাখা ভালো যে আলাদা করে, যেটা আমি আগেও বলছিলাম যে সায়েন্স, আর্টস, কমার্স এরকম বিষয়টা থাকবে না। ফিজিক্স নিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তুমি ইতিহাস নিয়ে পড়তেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। আবার ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক পড়াশোনা শুরু করতে হবে এবং করাতে হবে। অর্থাৎ স্বনির্ভরতার শিক্ষা, জীবন কেন্দ্রিক শিক্ষা, বাস্তবমুখী শিক্ষা প্রদান করতে হবে। এবং 25 সালের মধ্যে 50% স্কুল এবং উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। অর্থাৎ সমস্ত মানে 100% শিক্ষার্থীর মধ্যে অন্ততপক্ষে 50%কে 2025 সালের মধ্যে এই বৃত্তিমুখী শিক্ষার অন্তর্ভুক্ত করতে হবে। এবং বোর্ড পরীক্ষা অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুই ভাবেই হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস এবং এসএকিউ বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকবে। কিরকম? তোমরা যদি এখন ফলো করো 11 এবং 12 এর, এখন যেহেতু 11-12 এ নতুন সেমিস্টার সিস্টেম হয়েছে, তাই সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে সেমিস্টার 1 যদি দেখো, সেমিস্টার 1 এ সমস্ত অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন ছিল, অর্থাৎ 40 নম্বরের পরীক্ষা, 40টা এমসিকিউ। সেমিস্টার 2 এ সেটা দাঁড়িয়ে গেল সব সাবজেক্টিভ কোয়েশ্চেন, 2 নাম্বার, 5 নাম্বার, যে সাবজেক্ট অনুযায়ী এটা ভ্যারি করে, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকমের, কিন্তু সবই সাবজেক্টিভ কোয়েশ্চেন হয়ে গেল। আবার থার্ড সেমিস্টার সব এমসিকিউ হয়ে গেল। আবার ফোর্থ সেমিস্টার যেখানে গিয়ে সব সাবজেক্টিভ হয়ে যাবে। মানে বিষয়টা এইভাবে মার্জ করতে বলছে পুরো সামগ্রিক সিস্টেমটাকে। পরবর্তী এই যে পাঠ্যক্রম বিদ্যালয় স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তর বিভিন্ন ক্ষেত্রেই যে তৈরি করা হবে, সে পাঠ্যক্রমের প্রকৃতি কেমন হবে সেটা একটু দেখা এখানে বিশেষভাবে ইম্পর্টেন্ট। কেন? আমরা সাধারণভাবে যেটা করে থাকি, যেটাকে এই যে এখানে ভিত্তি স্তর বলছে, অর্থাৎ যে ফাউন্ডেশনাল স্টেজ, যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদেরকে যে পড়ানোর কাজ যেটা হয়ে থাকে সেটা নয়। এখানে বলা হচ্ছে কি পাঠ্যক্রম হবে নমনীয়, খেলাভিত্তিক, কর্মভিত্তিক এবং প্যাডাগজি অর্থাৎ শিক্ষণ পদ্ধতিটা হবে শিশু কেন্দ্রিক।
অর্থাৎ শিশুদের সঙ্গে খেলাধুলা, তাদের সঙ্গে গল্প করা, মজা করা, ছোড়ার মাধ্যমে তাদেরকে মজা প্রদান করা, এই সমস্ত কিছুর মাধ্যমে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষা ব্যবস্থাটা চলবে। এবং প্রস্তুতি স্তর অর্থাৎ যেটাকে প্রিপারেটরি স্টেজ বলা হচ্ছে, এখানেও শিক্ষার কিন্তু সেই রকম মানে সাবজেক্টিভ বিষয়ে ঢুকছে না। কি হবে, এখানে তাদের অভিজ্ঞতা ভিত্তিক শিখন প্রদান করা হবে। তার জন্য এই গণিত, কলা, সমাজবিজ্ঞান, মানববিদ্যা এই সমস্ত বিষয় পাঠ্যক্রম থাকতে পারে, কিন্তু এখানে তাদেরকে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে, কিন্তু বিষয় কেন্দ্রিক তথ্য উপস্থাপনা হবে না প্রিপারেটরি স্টেজ, এটা অর্থাৎ ক্লাস 3 থেকে 5 পর্যন্ত। এবং গ্রেড 11 এবং 12 এর ক্ষেত্রে এই বিষয়গুলির গুরুত্ব থাকবে। অর্থাৎ এই যে যে বিষয়গুলোর কথা এখানে বলা হলো, এই বিষয়গুলোর যখন ডিপলি ডিসকাশন সেটা 11-12 এ হবে, বাট এই স্তরে শুধুমাত্র অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা প্রদান। অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক বলতে যে মানে বাস্তব কেন্দ্রিক কোনো অভিজ্ঞতা, তাদের কাছে কোনো গল্প বা কোনো ভিডিও শো করে বা তাদেরকে কোনো অ্যাক্টিভিটিস এর মাধ্যমে স্কুলের বিভিন্ন কাজে তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে, এইভাবে অর্থাৎ তারা যাতে না বুঝতে পারে যে তাদেরকে বিষয়টা পড়ানো হচ্ছে বা এগুলো তাদের সাবজেক্টের অন্তর্ভুক্ত, কিন্তু বিষয়টাকে এমন ভাবে তাদের কাছে তাদেরকে দিয়েই করাতে হবে তারা সেটা বুঝতে পারবে না অথচ আনন্দের সহিত করবে। এবং এটাই হচ্ছে এই প্রিপারেটরি স্টেজে বলা হচ্ছে। তারপর মধ্যস্তর বা যেটা মিডল স্টেজ, সেখানে এই বিষয় কেন্দ্রিক পাঠ্যসূচি এবং পাঠ্যক্রম থাকবে। অর্থাৎ তার আগে যেটা শুধুমাত্র অভিজ্ঞতা প্রদান, এখানে এসে ডিপলি ডিসকাশন এবং তার বিষয় কেন্দ্রিক আলোচনা থাকতে পারে। এবং সেকেন্ডারি স্টেজ অবশ্যই এখানে হচ্ছে বিষয়গুলির গভীরতা বৃদ্ধি পাবে, এ কথাই বলা হচ্ছে। এবং এখানে যেটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে পাঠ্যক্রমের চিন্তন শক্তি, এই চিন্তন শক্তি বলতে এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা মিন করা হয়েছে, শুধুমাত্র থিঙ্কিং নয়। কেন? এর দুটো দিক আছে। একটা হচ্ছে আমরা সমস্ত বিষয়কে সহজভাবে নিয়ে খুব সহজ সরল ভাবে চিন্তা করি, তাতে করে কি আমাদের যে মানে কঠিন বা যে ক্রিটিক্যাল থিঙ্কিং সেটা যেমন বিকশিত হয় না, আবার অপর একটা দিক হচ্ছে যে এই যে বর্তমান টেকনোলজির যুগে যেখানে এআই এর এত প্রাদুর্ভাব, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেখানে সমস্ত সেক্টর কাজ সম্পাদন করে নিতে পারছে, সেখানে এই ক্রিটিক্যাল থিঙ্কিং একমাত্র জায়গা, যে জায়গাটা এই এআই দখল করতে পারবে না। কেন বলছি এটা? কারণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিস্টেমটা কি, ওগুলো তো একটা একটা প্রোগ্রাম, ওর মধ্যে আমরা অর্থাৎ আমরা হিউম্যান রিসোর্স যারা, আমরা ওখানে যেটা ইনপুট করব ওরা সেটাই দিতে পারে এআই। তাহলে যেটা ইনপুট করা থাকবে ওরা সেই জায়গাটা দিয়ে দিল, কিন্তু তুমি অ্যাজ এ ক্রিটিক্যাল থিঙ্কার, তোমার মাথার মধ্যে যে একটা ক্রিটিক্যাল চিন্তা ভাবনা আসতে পারে সেই চিন্তা ভাবনাটা কিন্তু এআই করতে পারে না। তাহলে একমাত্র এই জায়গাটাতে দেখো একটা বেসিক ডিফারেন্স। যদি আমরা কর্মক্ষেত্র ধরি, যে ভবিষ্যতে কিন্তু এআই বিভিন্ন সেক্টরের কাজের জায়গাগুলোকে খেয়ে নেবে, কিন্তু যেখানে সৃজনশীল ক্ষমতার দরকার হবে, যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রয়োজনীয়তা হবে, সেই সমস্ত জায়গাতে এআই জায়গা নিতে পারবে না। সেইখানে দরকার হবে এই ক্রিটিক্যাল থিঙ্কারদের। তাই একদম লোয়ার স্টেজ থেকে শিশুদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গাটাকে ডেভেলপ করতে হবে, এটাই সিস্টেম। এই বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম প্রস্তুতির জন্য স্থির করা হয়েছে যে NCF-SE 2021 এটা গঠন করতে হবে। অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আমরা জানি লাস্ট 2005 সালে হয়েছে, তার পরবর্তীকালে এই 21 সালে আবার ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, অনলি ফর স্কুল এডুকেশনের জন্য 2021 সালে
এটা গঠন করার কথা বলা হচ্ছে। এবং উচ্চমানের টেক্সট বুক তৈরি করতে হবে, যার দায়িত্ব থাকবে ন্যাশনাল লেভেলে এনসিইআরটি এবং স্টেট লেভেলে এসসিইআরটি, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, আর স্টেটের ক্ষেত্রে অনলি স্টেট এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এবং রাজ্যের যে এসসিইআরটি যে পাঠ্যক্রম তৈরি করবে, সেই ক্ষেত্রে বিষয়বস্তু, রাজ্যের বিষয়বস্তু, রাজ্যের সংস্কৃতি, রাজ্যের বিভিন্ন ব্যবস্থাপনা, রাজ্যের ঐতিহাসিক বিভিন্ন বিবর্তন, এইগুলোকে অর্থাৎ আঞ্চলিক বিষয়গুলোর উপর গুরুত্ব প্রদান করে পাঠ্যক্রমটা তৈরি করতে পারে, সে পূর্ণ স্বাধীনতা রাজ্যের উপর বর্তানো হয়েছে। এবং স্কুলের ব্যাগ এবং টেক্সট বুকের বোঝা কমানো, অর্থাৎ যেটা আমি আগেই বলেছিলাম যে লার্নিং উইথাউট বার্ডেন এর কথা বলা হচ্ছে। এই ক্ষেত্রে এনসিইআরটি এবং এসসিইআরটির ভূমিকা কি হবে, যেটা আমি বলছিলাম যে ন্যাশনাল লেভেলে এনসিইআরটি এবং স্টেট লেভেলে এসসিইআরটি বুক রেডি করবে, সেই ক্ষেত্রে কিভাবে, এইভাবে যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা 3 মাসের খেলাভিত্তিক মডিউল তৈরি করবে। এই মডিউলগুলোতে কি কি থাকবে? মডিউলে থাকবে পঠন, লিখন, কথা বলা, যেটা আমি বলছিলাম যে কোনো ভিডিও শো করো, কোনো চার্ট মডেল দেখা, তাদেরকে কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে দাও, কোনো হয়তো একটা বিষয়কে ড্রামাটিক ওয়েতে উপস্থাপন করতে হবে, এই জায়গাটা তাদের কাছে তৈরি করতে হবে। যে মডিউল কি, ফর এক্সাম্পল এই যে ছবিটা দেখো, যে দেখো প্রত্যেক বাচ্চার হাতে, কোনো বাচ্চার হাতে বল, সমস্ত বাচ্চার হাতে এখানে বলই রয়েছে। এই যে বিভিন্ন মানে বলগুলো দেওয়া হয়েছে, এবারে এখান থেকে তুমি তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে ধরো এ স্টুডেন্ট, তোমার হাতে কটা বল রয়েছে, সে সেটা বলবে। বা বি স্টুডেন্ট, তোমার হাতে কটা বল রয়েছে সেটা বলবে। তারপর আচ্ছা তাহলে তোমাদের দুজনের মিলিয়ে মোট কতগুলো বল রয়েছে, তারা যদি সেটা বলতে পারলো, এটাই হচ্ছে তোমার কাজ। তাহলে এই রকম মডিউল তৈরি করতে হবে, এইরকম অ্যাক্টিভিটিস, বা তাদেরকে তুমি কোনো ফল দিতে পারো, কুল দিতে পারো, আপেল দিতে পারো, বা অন্যান্য কোনো ফল দিতে পারো, যে ফলগুলো তারা বেশ আনন্দের সহিত হাতে নেবে এবং তারা মনে করবে যে এটা হয়তো আমাদেরকে খেতে দেওয়া হচ্ছে। অবশ্যই সেটা লাস্ট অবধি তাদেরকে দিয়ে দিতেই হবে খেতে। তো এই যে বিষয়টা আর কি, যে তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি করা, একটা সুন্দর মানে মজার জায়গা তৈরি করা, এবং তারা বুঝতে পারবে না যেটা পড়ানো হচ্ছে, অথচ তাদের কাছে বিষয়টা উপস্থাপন করে দেওয়া। অ্যাজ এ টিচার এটাই হবে তোমার রোল। এরপর আসছে দেখো যে শিক্ষণ পদ্ধতি, আমরা এর আগে পর্যন্ত যে ট্র্যাডিশনালি ওয়েতে বা ডেমনস্ট্রেশন বা অন্যান্য বিষয় কেন্দ্রিক বিভিন্ন ভাবে আমরা পড়ানো ক্লাসে উপস্থাপন করে থাকি, কিন্তু এইখানে শিক্ষণ পদ্ধতির মধ্যে দেখো আমূল পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। যেমন ফাউন্ডেশন স্টেজ, যেখানে বলা হচ্ছে যে স্তরটা হবে সম্পূর্ণ খেলাভিত্তিক, এবং প্রিপারেটরি, যেটা প্রস্তুতি স্তর বা প্রিপারেটরি স্টেজ, সেখানে অ্যাক্টিভিটি সেন্ট্রিক অর্থাৎ কার্যকলাপ কেন্দ্রিক এবং সহজ সরল পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষণও শুরু হতে পারে, তবে এখানে কোনো বিষয়ের অভ্যন্তরে ঢোকা যাবে না। এই হচ্ছে প্রিপারেটরি স্টেজ, যেখানে ক্লাস 3 থেকে ক্লাস 5 এর বাচ্চারা থাকবে। তার পরবর্তী মিডল স্টেজ, অর্থাৎ যেখানে 6 থেকে 8 পর্যন্ত, সেখানে আমি আগেই বলেছিলাম যে এখানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর কথা বলা হচ্ছে, বিমূর্ত ধারণা, এবং কলা, বিজ্ঞান, কলা মিন্স আর্ট, সায়েন্স, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্তিকরণ থাকবে, কিন্তু গভীরে ঢুকে উপস্থাপন নয়। এখানেও তাদেরকে মানে এমন একটা ধারণা প্রদান করতে হবে যাতে করে তাদের সেটা বার্ডেন না মনে হয়, এই জায়গাটাই রাখতে হবে।
এবং পরবর্তী সেকেন্ডারি স্টেজ যেখানে 9, 10, 11, 12 পুরোটা থাকছে, সেখানে এখানে তো এই যে 4টে শিক্ষাবর্ষ নিয়ে এখানে গঠিত হচ্ছে 9, 10, 11, 12, সেখানে মোট 8টা সেমিস্টারের কথা বলা হয়েছে। এটা এখানে বলে রাখি যে 9, 10 কেও সেমিস্টারে আওতাভুক্ত করতে হবে, সেটা আমাদের রাজ্যে এখনই 11, 12 হয়ে গেছে, 9, 10 ও করার কথা বলা হয়েছে। তাহলে টোটাল 9, 10, 11, 12 4টে বছরকে 8টা সেমিস্টারে ডিভিশন করতে হবে। এই যে এখানে সেটা বলা হয়েছে। এবং এখানে আলোচনাত্মক চিন্তা ভাবনার উপর অধিক গুরুত্ব দিতে হবে। অ্যাজ এ টিচার আমার চিন্তা ভাবনা আমি তুলে ধরবো না, এটা হতে পারে না। অ্যাজ এ টিচার আমি সমস্যা তৈরি করব, আমার সমস্যাটা ওরা সমাধান করার চেষ্টা করবে, নিজেরা নিজেদের মতো করে আলোচনা করবে, গ্রুপ ডিসকাশন করবে, নিজেদের মধ্যে আলোচনা করবে, তারপর সেই আলোচনার যে সারমর্ম সেটা তুমি শুনবে, তার প্রেক্ষিতে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বা কিরকম হচ্ছে সেটা তুমি তোমার নিজের মতো করে তাদেরকে উপস্থাপন, মানে তারপর তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বিষয়টা সঠিক বিষয়টা তুলে ধরবে। কিন্তু আমি অ্যাজ এ টিচার সর্বপ্রথম গিয়েই আমি বিষয়টাকে উপস্থাপন করে দিলাম, এইটা যাতে না থাকে। অর্থাৎ লেকচার মেথড বন্ধ করতে হবে এবং বিকল্প বিষয় পছন্দ করার ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে সুযোগ সুবিধা প্রদান করতে হবে, অর্থাৎ যেটা আমি আগেই বলেছিলাম যে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। এই ন্যাশনাল এডুকেশন পলিসির স্কুল এডুকেশন রিলেটেড যে বিষয়গুলো মূলত এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, আমি জাস্ট এখানে একটা তোমার জিস্ট হিসাবে দেখাবো যে প্রত্যেকটাই, যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম সেই আলোচনার সারমর্মই এখানে দেওয়া রয়েছে। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, যেটা ফাউন্ডেশনাল স্টেজের কথা বলছিলাম। দেন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, অর্থাৎ গাণিতিক সাক্ষরতা, এই বিষয়টার উপর এখানে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। গাণিতিক সাক্ষরতাটা মূলত 1, 2, 3 এই স্টেজের শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক সাক্ষরতাটা কমপ্লিট করতে হবে। কেন না, কারণ তুমি নিজের বিষয়টা যদি না মানে বুঝতে পারো, অর্থাৎ নিজের বিষয় বলতে যে ধরো তুমি ক্লাস মানে বেশি দূর পড়াশোনা করলে না, তারপর ব্যবসায় চলে গেলে, কোনো হয়তো অন্য যে কোনো কিছু করছো, সেখানে তো তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ এটা তো ন্যূনতম জানতে হবে, নাহলে তো তোমার জীবনের লস। তো সেই জায়গা থেকে এটা এই নিউমেরিক্যাল লিটারেসির কথা বলা হয়েছে। এবং হলিস্টিক ডেভেলপমেন্ট এই সম্পর্কে পরবর্তীতে আমার বিস্তারিত আলোচনা রয়েছে, এখানের একটা ইম্পর্টেন্ট এটা জায়গা রয়েছে। এবং মাল্টিলিঙ্গুয়ালিজম, অর্থাৎ বহু ভাষা তত্ত্বের কথা এখানে বলা হয়েছে, যেটা আমরা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমের কথা জানি বা বলি, যে একটা ক্লাসরুমে শুধুমাত্র ধরো কোনো একটা জায়গাতে বাংলা ভাষার ভাষাভাষী শিক্ষার্থীরা থাকবে, এটা হতে পারে না। এটা তোমার ফাউন্ডেশনাল স্টেজে হতে পারে, প্রিপারেটরি স্টেজে হতে পারে, কিন্তু সেকেন্ডারি স্টেজ থেকে এটা সবসময় মাল্টিলিঙ্গুয়াল হবে, এটাই অ্যাজ এ টিচার তোমাকে ধরে রাখতে হবে। কারণ একটা শহরাঞ্চলে ধরো একটা স্কুল, সেখানে হতে পারে কেউ বাংলায় কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে, কেউ ইংলিশে কথা বলে, বিভিন্ন তোমার ভাষাভাষীর মানুষ সেখানে থাকতে পারে। তো এই বহু ভাষা তত্ত্বকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে বিষয় উপস্থাপনার ক্ষেত্রে। এবং কারিকুলার ইন্টিগ্রেশন অফ এসেন্সিয়াল সাবজেক্টস অ্যান্ড স্কিল, যেটা আমি আগেই বলছিলাম, ওই যে যে বহুবিদ্যার নীতি, অর্থাৎ এটাই বলা হচ্ছে যে কারিকুলামটাকে তুমি এমন ভাবে উপস্থাপন করবে যেখানে একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়ের সম্পর্ক স্থাপন। ফর এক্সাম্পল, তুমি বাংলাতে ধরো একটা কবিতা পড়াচ্ছ, কবিতাটা হচ্ছে নদী, ওকে। এই নদী পড়াতে গিয়ে তুমি শুধুমাত্র কবির পরিচিতি, তারপর তুমি নদীকে, যে কবিতাটা লেখা হয়েছে তার স্ট্যান্ডা বাই স্ট্যান্ডা পড়ে পড়ে উপস্থাপন করলে না, এটা ভুল, বিগ জিরো, ক্রস। কেন? এইখানে তোমাকে বিভিন্ন সাবজেক্টের ইন্টারলিঙ্কেজটা কিভাবে করবে এটা দেখতে হবে। আমি যখন নদী পড়াচ্ছি, ঠিক তুমি একটা নদী আঁকলে, কোডে এঁকে দেখালে, দেন তুমি দেখালে যে ধরো সাপোজ গঙ্গা নদী, এবার গঙ্গা নদীর উৎপত্তি স্থল সেটা কোথায় তুমি লিখলে,
তারপর সেটা এসে কোথায় মিলিত হচ্ছে তুমি সেটা লিখলে। তাহলে উৎপত্তি স্থল থেকে মিলিত স্থল পর্যন্ত জিওগ্রাফি, এটা বোঝানো গেল। সেই নদীটাকে কেন্দ্র করে যে সমস্ত সভ্যতা গড়ে উঠছে বা যে সমস্ত জায়গাতে মানুষ জীবনযাপন করছে, এই- এবং নদীর ইংরেজি টার্ম কি, ফলত সেটা ইংরেজির সঙ্গে ইন্টারলিঙ্কেজ হতে পারে, এই রকম বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। আবার ধরো এটা হতে পারে যে বলতে পারো যে সেই বোঝাতে গিয়ে যে হয়তো কোথাও মানে সালের উল্লেখ করে বা কোনো উচ্চতা উল্লেখ করে বা কোনো দৈর্ঘ্য উল্লেখ করে যে সেই দুটো উচ্চতা বা দুটো সালের মধ্যে বিয়োগ করতে দিয়ে বা যোগ করতে দিয়ে, তাহলে এইভাবে সেটাকে অঙ্কের সঙ্গে ইন্টারলিঙ্কেজ করতে পারো। তাহলে বাংলার সঙ্গে কতগুলো সাবজেক্টের ইন্টারলিঙ্কেজ হলো এই বিষয়টাই, এটাই বলা হচ্ছে। ঠিক এইভাবেই যাতে বিষয়গুলো উপস্থাপন করা হয়, একটা বিষয়ের মধ্যে জুড়ে থাকলে হবে না। এবং টিচার, শিক্ষকের রেসপন্সিবিলিটি, সেই বিষয় সম্পর্কে এটা বলা হচ্ছে। এবং রিক্রুটমেন্ট এবং ডেভেলপমেন্ট, এই টিচারের প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষভাবে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আমার পরবর্তীকালে একটা আলোচনাতে রয়েছে, আমি দেখাবো। তো এই সমস্ত বিষয়গুলো এখানে থাকলো।